ইরানের হামলা থেকে বাঁচতে মুসলিম দেশগুলোর হোটেল ও অফিসে লুকিয়েও রেহাই পাচ্ছে না মার্কিন সেনারা। পূর্বে কি গোটা মধ্যপ্রাচ্য? ইরান মিত্র হুতির সাথে সৌদি সংঘাতে মহাবিপদে পাকিস্তান। ইরানের দফায় দফায় হামলায় এখন জ্বলছে পুড়ছে মধ্যপ্রাচ্যের কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও বাহরাইনের বেসামরিক স্থাপনাগুলো। ইরানের অভিযোগ, এসব দেশের হোটেল ও অফিসে আশ্রয় নিয়ে বেসামরিক নাগরিকদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে মার্কিন সেনারা। আমেরিকা হামলার জবাবে শান্তি চুক্তিও বাতিল করেছে ইরান। এমন পরিস্থিতিতে শঙ্কা দেখা দিয়েছে, এবার কি যুদ্ধের দাবানলে পূর্বে গোটা মধ্যপ্রাচ্য? অবস্থা কি আগের চেয়েও ভয়ঙ্কর হবে? ইরানের দফায় দফায় বৃষ্টির মতো মিসাইল আর ড্রোন হামলা থেকে এবার শুধু মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি নয়, ছাড় পাচ্ছে না ওই অঞ্চলের মুসলিম দেশগুলোর স্থাপনাও। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির হামলায় আগুনে পুড়ে গেছে কুয়েতের বিদ্যুৎ কেন্দ্র ও পানি শোধনাগার। সেখানেই শেষ নয়, আইআরজিসির হামলায় জ্বলে পুড়ে ছারখার কুয়েতের তেল শোধনাগারও। তবে প্রশ্ন উঠেছে, ইরান কেন মার্কিন ঘাঁটি ছাড়াও মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিজস্ব স্থাপনা ও অবকাঠামোতে হামলা চালাচ্ছে? বিশ্লেষকরা বলছেন, ইরানের হামলা থেকে রেহাই পায়নি জর্ডান, বাহরাইন, কাতার ও কুয়েতের কোনো মার্কিন ঘাঁটি আর স্থাপনায়। আর এসব ঘাঁটিতে থাকা মার্কিন সেনারা জীবন বাঁচাতে গা ঢাকা দিয়েছে এসব দেশের হোটেল, অফিস সহ অন্যান্য বেসামরিক স্থাপনায়। আর এই তথ্য ইরানের অজানা নয়, যে কারণে এবার ইরানের টার্গেটে পরিণত হচ্ছে এসব দেশের হোটেল সহ বেসরকারি স্থাপনাগুলো। সংযুক্ত আরব আমিরাতের কিছু কিছু হোটেলেরও নাম প্রকাশ করেছে ইরান। খামেনির দেশের অভিযোগ, মার্কিন সেনারা এসব দেশের বেসামরিক নাগরিকদের নিজের স্বার্থে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে। ইরানের প্রতিশোধ হামলা অব্যাহত আছে জর্ডান, বাহরাইন, কাতার ও কুয়েতের মার্কিন ঘাঁটিতেও। আইআরজিসির দাবি, জর্ডানের আল আজরাকে মার্কিন বিমান ঘাঁটিতে ধ্বংস করা হয়েছে দুটি মার্কিন যুদ্ধবিমান। কুয়েতের আল আহমাদি বন্দরে মার্কিন নৌবাহিনীর জ্বালানি সরবরাহ জেটি, বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটি ও একটি মার্কিন গোয়েন্দা ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে। ইরানের জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই হুঁশিয়ার করেন, আমেরিকা হামলা বন্ধ না করলে সর্বাত্মক যুদ্ধ শুরু হবে। আর তখন ছাড় পাবে না মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর নিজস্ব স্থাপনাও। এতে চলমান সংঘাত আগের চেয়েও ভয়াবহ রূপ নিয়ে ভয়ঙ্কর আঞ্চলিক যুদ্ধে পরিণত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে মার্কিন হামলা অব্যাহত থাকায় ইরান আমেরিকার মধ্যকার সমঝোতা চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে ইরান। যুদ্ধবিরতি ভেঙে টানা সপ্তম দিনের মতো ইরানে হামলা চালাচ্ছে আমেরিকা। সামরিক স্থাপনায় হামলার নামে সাধারণ মানুষের বেঁচে থাকার অধিকারটুকুও কেড়ে নিচ্ছে মার্কিন বাহিনী। পানির অপর নাম জীবন, আর এই পানিকেই অস্ত্র বানিয়েছে ট্রাম্পের সেনারা। এবার ইরানের দক্ষিণের জাস্ক প্রদেশের বুনজি গ্রামের পানি শোধনাগার কেন্দ্রে ভয়াবহ হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ধ্বংস করা হয়েছে সাগর থেকে পানি তোলার পাম্প স্টেশন ও ট্রান্সফরমার। মার্কিন এ হামলায় 20টি গ্রামের প্রায় 10,000 বাসিন্দা পড়েছে চরম খাবার পানির সংকটে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের দাবি, মার্কিন বাহিনীর সপ্তম দিনের হামলায় আইআরজিসির নজরদারি কেন্দ্র, সামরিক রসদ গুদাম, ভূগর্ভস্থ অস্ত্রাগার এবং সামরিক সক্ষমতায় লক্ষ্যবস্তু করা হয়েছে। মার্কিন এ হামলায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে ইরানের দক্ষিণাঞ্চলের বন্দর আব্বাস, জাস্ক, বুশেহর, লোরিস্তান প্রদেশের খুররামবাদ অঞ্চল। তবে আমেরিকান বাহিনী সামরিক লক্ষ্যবস্তুকে হামলা চালানোর কথা বললেও এর বেশিরভাগই ছিল বেসামরিক স্থাপনায়। ইরানি গণমাধ্যমের তথ্য মতে, মার্কিন হামলায় বিদ্যুৎ কেন্দ্র, পানি শোধনাগার, রাস্তা, গুরুত্বপূর্ণ সংযোগ সেতু, রেল ব্যবস্থাকে লক্ষ্য করে চালানো হয়েছে এ হামলা। দক্ষিণ ইরানের 116টি টেলিযোগাযোগ ব্যবস্থায় হামলা চালানো হয়েছে। তেহরানের দাবি, বেসামরিক স্থাপনায় হামলার মধ্য দিয়ে যুদ্ধাপরাধ করছে আমেরিকানরা। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, 6 জুলাই থেকে শুরু হওয়া মার্কিন বাহিনীর নয়া এ হামলায় এ পর্যন্ত 50 জনেরও বেশি ইরানের নাগরিক মারা গেছে, আহত 500-রও বেশি। এমন অবস্থায় ইরান হুঁশিয়ার করে বলেছে, মার্কিন হামলা অব্যাহত থাকলে কেবল আমেরিকা নয়, তেল, গ্যাস সহ তীব্র জ্বালানি সংকটে ভুগবে ইউরোপও। এদিকে 2020 সালে ইরানের সিনিয়র সামরিক কমান্ডার জেনারেল কাশেম সোলেমানি ও ইরাকের মিলিশিয়া নেতা আবু মাহদি আল মোহান্দিস হত্যায় ট্রাম্প জড়িত থাকায় তাকে হত্যায় প্রায় 124 কোটি টাকার অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছে ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। শহীদদের প্রতিশোধ নেওয়া বাধ্যতামূলক অঙ্গীকার বলেও বিবৃতিতে উল্লেখ করেছে ইসলামিক রেজিস্ট্যান্স। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের সাথে সৌদি আরবের সাম্প্রতিক সংঘাতে মহা বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান। একদিকে সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা প্রতিশ্রুতি, অন্যদিকে ইরানের সঙ্গে সুসম্পর্ক। কাকে বেছে নেবে, কোন পক্ষে যাবে তা নিয়ে নয়া টানাপোড়েনের দেশটি।
সৌদিতে হুথিদের সাম্প্রতিক হামলার পর ইসলামাবাদ কি প্রতিরক্ষা চুক্তির জোরে এই যুদ্ধে জড়িয়ে পড়বে? কি বলছেন বিশ্লেষকরা? যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন এক কৌশলগত সংকটে পড়েছে পাকিস্তান। ইয়েমেনের ইরান সমর্থিত হুতি গোষ্ঠীর সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার পর ইসলামাবাদ আশঙ্কা করছে পরিস্থিতির আরও অবনতি হলে তারা অনিচ্ছা সত্ত্বেও আঞ্চলিক সংঘাতে জড়িয়ে পড়তে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের যে ভূমিকা তৈরি হচ্ছিল তাতেও জটিলতা দেখা দিচ্ছে। রয়টার্সের তথ্য অনুযায়ী গত বছর সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির কারণে পাকিস্তানের ওপর নতুন ধরনের কৌশলগত চাপ তৈরি হয়েছে। এই চুক্তির আওতায় হাজার হাজার পাকিস্তানি সেনা এবং একটি যুদ্ধবিমান স্কোয়াড্রন বর্তমানে সৌদি আরবে মোতায়েন রয়েছে। ফলে সৌদি আরবের নিরাপত্তার ওপর বড় ধরনের আঘাত এলে ইসলামাবাদের জন্য নিরপেক্ষ অবস্থান ধরে রাখা কঠিন হয়ে যেতে পারে। চলতি সপ্তাহে হুথিরা সৌদি আরবের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তাদের দাবি, সৌদি নেতৃত্বাধীন হামলায় তাদের নিয়ন্ত্রণাধীন একটি বিমানবন্দর লক্ষ্যবস্তু হয়েছিল। এই হামলার মধ্য দিয়ে 4 বছর ধরে কার্যকর থাকা সীমান্তবর্তী যুদ্ধবিরতি কার্যত ভেঙে যায়, যদিও এখন পর্যন্ত সংঘর্ষ একটি ঘটনাতেই সীমাবদ্ধ রয়েছে। নাম প্রকাশ না করে পাকিস্তানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেন, দেশটির বেসামরিক ও সামরিক নেতৃত্ব সর্বোচ্চ পর্যায়ে ইরানকে স্পষ্ট বার্তা দিয়েছে যে সৌদি আরবের ওপর হামলা মানে পাকিস্তানের ওপর হামলা, এটিই আমাদের লাল রেখা। বিশ্লেষকদের মতে ইসলামাবাদের উদ্বেগের অন্যতম কারণ হল সৌদি ইয়েমেন সীমান্তের কাছাকাছি এলাকায় পাকিস্তানি সেনাদের অবস্থান। ফলে সংঘাত বিস্তৃত হলে পাকিস্তানি সেনারাও সরাসরি ঝুঁকির মুখে পড়তে পারে। একই সঙ্গে লোহিত সাগরে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হলে পাকিস্তানের জ্বালানি ও বাণিজ্য সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। পাকিস্তানের আমদানি নির্ভর অর্থনীতির জন্য এটি বড় ধরনের চাপ তৈরি করতে পারে। পাকিস্তানের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ইসলামাবাদ এত দ্রুত পরিস্থিতির অবনতি হবে বলে ধারণা করেনি। হুথিরা যদি সৌদি আরবের আরও গভীর হামলা বিস্তৃত করে তাহলে পরিস্থিতি আরও দ্রুত বদলে যেতে পারে। এদিকে পাকিস্তানের নীতি নির্ধারকদের মধ্যে ইরানের অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্য নিয়েও নতুন উদ্বেগ তৈরি হয়েছে। পাকিস্তানি কর্মকর্তাদের ধারণা, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কিংবা পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের তুলনায় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC এখন সিদ্ধান্ত গ্রহণে আরও বেশি প্রভাবশালী হয়ে উঠছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে নিজেদের কৌশলগত উপস্থিতি আরও জোরদার করতে কুয়েতের সঙ্গেও বিস্তৃত প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে পাকিস্তান। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্র রয়টার্সকে জানিয়েছে, কুয়েত চায় পাকিস্তান সৌদি আরবের মতোই বড় পরিসরে সেনা, যুদ্ধবিমান, ড্রোন ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের প্রতিশ্রুতি দিক। তবে পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত এই মুহূর্তে যুদ্ধ পরিচালনার জন্য সেনা পাঠানোর বিষয়ে ইসলামাবাদ প্রস্তুত নয়। কুয়েতের সঙ্গে সম্ভাব্য এই চুক্তির বিনিময়ে পাকিস্তান জ্বালানি নিরাপত্তা, বিনিয়োগ এবং তেল সংরক্ষণ সুবিধায় সহযোগিতা চায়। বিশ্লেষকদের মতে উপসাগরীয় দেশগুলো এখন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তার ওপর আগের মতো নির্ভরশীল নয়। সে কারণে পাকিস্তানের মতো বড় সেনাবাহিনী ও নিজস্ব প্রতিরক্ষা শিল্প সম্পন্ন দেশকে তারা বিকল্প অংশীদার হিসেবে দেখছে। সৌদি আরব, কুয়েত ছাড়াও তুরস্ক, বাহরাইন ও জর্ডানের সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর আলোচনাও চলছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, অর্থনৈতিক প্রয়োজন মেটাতে অতিরিক্ত সামরিক প্রতিশ্রুতি দিলে পাকিস্তান ভবিষ্যতে এমন এক অবস্থায় পড়তে পারে যেখানে আঞ্চলিক সংঘাতে নিরপেক্ষ থাকা আর সম্ভব হবে না। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইরান ও উপসাগরীয় দেশগুলোর স্বার্থের সংঘর্ষ তীব্র হলে ইসলামাবাদের জন্য একই সঙ্গে মধ্যস্থতাকারী এবং সামরিক মিত্র, এই দুই ভূমিকাই ধরে রাখা কঠিন হয়ে উঠতে পারে। I have a plan. যুক্তরাজ্যের লেবার পার্টি নতুন নেতা নির্বাচিত হওয়ার পর প্রথম ভাষণে এমন বক্তব্যই দেন অ্যান্ডি বার্নহাম। শুক্রবার দেয়া ওই ভাষণে দলকে ঐক্যবদ্ধ করা, জনগণের মধ্যে আশা সঞ্চার এবং স্বতন্ত্র লেবার রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার করেন। সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন অ্যান্ডি বার্নহাম। তবে বার্নহামের সরকার পরিচালনার সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। গত 10 বছরে যুক্তরাজ্যে 6 জন প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। অ্যান্ডি বার্নহাম কি সব সংকট কাটিয়ে উঠতে পারবেন? শুক্রবার আনুষ্ঠানিকভাবে লেবার পার্টির নেতা নির্বাচিত হওয়ার পর যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথে আর কোনো বাধা নেই অ্যান্ডি বার্নহামের। যুক্তরাজ্যের একাধিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী আগামী সোমবার বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাজা তৃতীয় চার্লসের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। এরপর অ্যান্ডি বার্নহামকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন রাজা। বার্নহাম সেই আমন্ত্রণ গ্রহণ করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন। সাধারণ জনমনের প্রশ্ন,
প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর যুক্তরাজ্যের অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকট কাটিয়ে উঠতে পারবেন কি তিনি? কেননা গত 10 বছরে দেশটিতে 6 জন প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। Leader of the Labour Party is Andy Burnham. আই হ্যাভ এ প্ল্যান। দলীয় দায়িত্ব নেওয়ার পর অ্যান্ডি বার্নহাম তার প্রথম ভাষণে এমনই এক বাক্য তুলে ধরেন। দলকে ঐক্যবদ্ধ করা, জনগণের মধ্যে নতুন করে আশার সঞ্চার এবং স্বতন্ত্র লেবার রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার করেন। অ্যান্ডি বার্নহাম বলেন, তার নেতৃত্বে লেবার পার্টি আবার শ্রমজীবী মানুষের দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে। জনসেবা, সামাজিক ন্যায় বিচার এবং অর্থনৈতিক বৈষম্য কমানো হবে তার সরকারের মূল অগ্রাধিকার। প্রধানমন্ত্রী হলেও নিজেকে বদলে ফেলা থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দেন অ্যান্ডি বার্নহাম। সাধারণ মানুষের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতেই নীতি নির্ধারণ করার অঙ্গীকার করেন। তবে প্রায় আধ ঘন্টার বক্তৃতার পরও অ্যান্ডি বার্নহামের সরকার পরিচালনার সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে জনমনে নানা প্রশ্ন রয়ে গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের অন্তত 6 মাস পর বাস্তবতার কিছুটা বোঝা সম্ভব।